যাদেরকে এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বা যে দলটি নতুন নিবন্ধিত হলো তারাই তো নির্বাচন চাচ্ছে না। হ্যাঁ, তারা কিন্তু প্রতিনিয়ত বলে যাচ্ছে এবং একটা আপনি দেখেছেন ক্যাম্পেইন হয়েছে এই সরকারকে 5 বছর চাই, তাই না? আমরা ঈদের সময় দেখেছি বদল হয়েছে না, তারা নিবন্ধনের জন্য আবেদন করেছে, তারা সারা দেশে তাদের দলের কমিটি এবং যেসব তৎপরতা আপনার তাই মনে হয় বদল হয়েছে? যদি বদল হয়েই থাকে তাহলে কি আপনি কোনো দলের কাছ থেকে নতুন একটা হওয়া দলের কাছ থেকে শুনতে পারেন যে 300টা সিট আমরা পাবো? মানে নির্বাচন না, প্রত্যাশা পাবো আর পেতে পারি এই দুটো শব্দের মধ্যে আলাদা আছে। প্রত্যাশা হলে বলবেন যে আমরা পেতে পারি, আর পাবো মানে হচ্ছে আমি ভেরি কনফিডেন্ট যে আমি পেয়ে যাচ্ছি। তো এগুলো কি আপনি মনে করেন যে নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ বা কোনো কিছু আমাদেরকে, আমরা যারা সাধারণ মানুষ যারা রাজনীতির সাথে জড়িত না, আমরা যেভাবে চিন্তা করতে পারি, আপনার আমার মনে কি প্রশ্নটা তৈরি হয় না? অবশ্যই হয়। এখন এই যে নির্বাচন নিয়ে নির্বাচনের জন্য ঠিক পরিবেশ তৈরি হচ্ছে কিনা, 3 মাসের মধ্যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়নি, বিচারপতি শাহাবুদ্দিনের সময় তো হয়েছে। তার মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার আসলে নির্বাচনটা দেওয়ার ইচ্ছা আছে কিনা। আপনি প্রথম থেকেই শুনেছেন যে অনেক উপদেষ্টাও এই কথাটা বলেছেন যে নির্বাচন দেওয়ার জন্য এই সরকার ক্ষমতায় আসেনি, কিন্তু আমি তো মনে করি যে নির্বাচন দেওয়ার জন্যই এই সরকার ক্ষমতায় এসেছে। কারণ একটা দেশে 15 বছর যে ফ্যাসিবাদ কায়েম হয়ে গিয়েছিল, এটার পেছনে তো ওই কারণটাই ছিল। যদি প্রতি 5 বছর পর পর কোনো না কোনোভাবে একটু গ্রহণযোগ্য একটা নির্বাচন হতো, তাহলে কি শেখ হাসিনাকে আমরা এইভাবে দেখতাম তো না। বাংলাদেশের মানুষের ব্রেইন থেকে এটা চলে গেছে একেবারে। এখন পর্যন্ত সাধারণ মানুষের ব্রেইনের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছে যে নির্বাচন আসলে সংস্কার নয়, সংস্কার আগে তারপরে নির্বাচন। কিন্তু নির্বাচন চাওয়াটাই যে সবচেয়ে বড় সংস্কার, এবং একটা দেশে গণতন্ত্র চাইতে গেলে নির্বাচনে যে আপনার প্রথমে চাইতে হবে, এই ধারণাটাই তো আমাদের মাথা থেকে চলে গেছে। এবং সেইটাকে আরও গত 10 মাসে এমন ক্যাম্পেইনগুলো করা হয়েছে যে নির্বাচনের প্রয়োজন নাই, আগে সংস্কার। যে কথাগুলো সাইফুল ভাই বলছিলেন বা উনার পারিবারিক যে গল্প আপনি শুনলেন, সেই গল্পটা কিন্তু বাংলাদেশের প্রতিটা ঘরের গল্প না। সাইফুল ভাই আজকে এখানে আসতে পারেন এবং উনি একটু প্রিভিলেজ দেখে এই গল্পটা আমরা শুনতে পেরেছি। প্রচুর মানুষ আছে নীরবে নিভৃতে কাঁদে যারা এই গল্পগুলো বলতে পারে না। আপনি কি সবচেয়ে বেশি, এবং এই পর্যন্ত আপনি কি দেখেছেন কারো বিচার হয়েছে বা বিচারের এই যে মানবাধিকার পরিস্থিতি এবং সরকার প্রশাসন পুলিশ সহ বিভিন্ন বাহিনীর ভূমিকার ক্ষেত্রে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি থেকে শুরু করে আরও অনেক দল, তাদের ভূমিকা বা সরকারের উপরে চাপ তৈরির ক্ষেত্রে তাদের ভূমিকা কি আপনি যথেষ্ট মনে করেন? আমি তো এই মুহূর্তে মনে করি, দেখেন বিএনপির বিষয়টা যেটা হয়েছে যে কোনো কিছুকেই, হ্যাঁ, এনসিপিকে একটা খুব নরম জায়গা থেকে তাকে হ্যান্ডেল করা হয়, এবং বিএনপির কেউ কিছু বললেই সেটা খুব জটিলভাবে দেখা হয় এবং সেটা মিডিয়া খুব ভালোভাবে করে। বৈঠকের পরে পরিস্থিতি পাল্টেছে না? আপনার কি মনে হয় পাল্টেছে? যেটা সাইফুল ভাই বললেন যে এই যে একটা বৈঠক হয়েছে, যে বৈঠকটার দিকে বাংলাদেশের সকল মানুষ তাকিয়েছিল, কিন্তু এই বৈঠকটা করে আসার পরেই আপনি এনসিপির মুখ থেকে কি শুনেছেন? এনসিপি বা এনসিপি জামাত সহ কিছু দল বিরোধিতা করছে, কিন্তু বিএনপি তো খুবই ইতিবাচক এবং সরকারের ভূমিকা, সরকারের সাথে কাজ করা, সহযোগিতা অনেক বেশি ইতিবাচক মনে হয়। প্রথম থেকেই আমার যতদূর মনে হয় বিএনপি তো প্রথম থেকেই সরকারকে সহযোগিতা করছে, কারণ বিএনপির মতো একটা দল। বৈঠকের আগে বিএনপি যতটা ক্রিটিক্যাল ছিল, সমালোচনা মুখর ছিল, সেটা থেকে সরে এসেছে না? হ্যাঁ, সরে তো এসছে। কারণ হচ্ছে যে বিএনপি আসলে তো নির্বাচনমুখী একটা দল, এবং বিএনপি নির্বাচন চায় এবং গণতন্ত্র চায়। তো সেই জায়গা থেকে যদি একটু ছাড় দিয়ে দেখা যায় যে আসলে একটা জায়গা তৈরি হয় দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, সেই কাজটি তারা করেছে।